দেখে নেব খেলার সময় শিরোনাম। চমক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20 ম্যাচের দল ঘোষণা বিসিবির। 1.5 বছর পর ফিরলেন সাইফুদ্দিন, নেই সাকিব মুস্তাফিজ। সিরিজ খেলতে বাংলাদেশে আফ্রিকার দেশটি। একদিন পরেই বক্তব্য পাল্টালেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। অনভিজ্ঞতার জন্যই জেসির অধীনে খেলতে আপত্তি জানায় দুই ক্লাব, অস্বীকার কর্মকর্তাদের। 2025 সালে আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের জার্সিতে ফিরছেন তামিম। বোর্ড পরিচালকদের সঙ্গে ইতিবাচক আলোচনা, দ্রুতই বিসিবি সভাপতির সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত। সাকিব মুস্তাফিজকে না রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো টি-20 স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার তানজিদ তামিম। আর ইনজুরি শেষে দীর্ঘ 18 মাস পর ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচ ফিট না হয় নেই সৌম্য সরকার, বাদ পড়েছেন হাসান মাহমুদ। এদিকে পারফর্ম না করলেও স্রেফ সাকিবের অনুপস্থিতিতে জায়গা পেয়েছেন আফিফ হোসেন। নতুন নির্বাচক প্যানেলের প্রথম বড় অ্যাসাইনমেন্ট টি-20 বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে সিরিজ, বন্দরনগরীতে প্রথম 3 ম্যাচের জন্য ঘোষিত টাইগার স্কোয়াড প্রত্যাশিত আর বিতর্কমুক্ত। সাকিব মুস্তাফিজ থাকছেন না জানাই ছিল আগে। 15 সদস্যের দলে তাই বাজিয়ে দেখার সুযোগ পেয়েছেন সিলেক্টর প্যানেল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ তামিম। 18 মাস পর ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর ডিপিএল এর পারফরমেন্সে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমনকে। অধিনায়ক শান্তর সঙ্গে প্রত্যাশিতভাবেই আছেন হৃদয়, জাকের ও রিশাদ হোসেন। তবে স্কোয়াডের সবচেয়ে বড় পরীক্ষাটা হবে সম্ভবত মিডল অর্ডারে। মাহমুদুল্লাহ রিয়াদ ও শেখ মেহেদির মধ্যে বোলিং অ্যাবিলিটির কারণে এগিয়ে থাকবেন মেহেদি। তবে দলে সাইফুদ্দিন ফেরায় আর সাকিব ফেরার অপেক্ষায় থাকায় এই 3 জনে বিশ্বকাপ দলের স্কোয়াড থেকে বাদ পড়বেন যে কোনো একজন। পেস ইউনিট থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ। সাইফুদ্দিন সহ 4 পেসারে ফাস্ট বোলিং ইউনিট বেশ পরিণত। ফিরলে কে জায়গা হারাবেন সেটা অবশ্য বড় প্রশ্ন। চমক না থাকলেও আফিফের অন্তর্ভুক্তি অবাক করা নিশ্চয়ই। জাতীয় দলে টানা বাজে পারফরমেন্সে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়েছিলেন এই ক্রিকেটার। এরপর বিপিএল এর পর ফ্লপ ডিপিএলেও। যদিও আফিফের অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিয়েছেন বিসিবি নির্বাচক। ব্যাখ্যা আছে সৌম্যর না থাকা নিয়েও। আফিফ হোসেনকে আমরা টিমে ইনক্লুড করেছি। আপনারা জানেন যে সাকিব যেহেতু প্রাথমিক স্কোয়াড বা প্রথম 3 ম্যাচের স্কোয়াডে নেই, সেখানে আমরা আফিফকেও টিমে ইনক্লুড করেছি। আর বাকি যারা মিডল অর্ডার ব্যাটার রয়েছে তাদের সম্পর্কে আসলে আলাদা করে নতুনভাবে বলার কিছু নেই। সৌম্য এখনো পুরোপুরি ফিট হয়নি। সো 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কনসিডারেশনে রাখতে পারিনি। পরের স্ট্যাটাস আমরা মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে হয়তো জানতে পারবো কী অবস্থা রয়েছে। বাট প্রাথমিক স্কোয়াডে বা এই প্রথম 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কন্টিনিউ করছি না। বিশ্বকাপে স্কোয়াড ঘোষণার ডেডলাইন আগামী 1 মে। এর আগে জিম্বাবুয়ে সিরিজের কোনো ম্যাচ না থাকলেও 15 সদস্যের দলটায় সম্ভাব্য পরিবর্তন আসতে পারে 3টি। সাকিব মুস্তাফিজ নিশ্চিত তাদের সঙ্গে টিকিট মিলবে সৌম্য সরকারের। আর এই 3 জনকে জায়গা দিতে বাদ পড়তে পারেন আফিফ, ইমন ও তানভীর। সাব্বির মিথুন, সময় সংবাদ। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আবারও নতুন গুঞ্জন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন 2025 সালে লাল সবুজের জার্সিতে ফিরছেন টাইগারদের এই ড্যাশিং ওপেনার। এ ব্যাপারে দুই বিসিবি পরিচালক জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজের সঙ্গে হয়েছে ইতিবাচক আলোচনাও। শিগগিরই তামিমের সঙ্গে বসে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান নাজমুল হাসান পাপন। Against Afghanistan was my last international game. I am retiring from international cricket. এ শুধু নাটকই নয়, যেন কোনো ছেলে ভোলানোর গল্প আর দীর্ঘ উপাখ্যান। তামিমের অবসর ইস্যু আর নিত্য নতুন এপিসোড প্রায়শই হয় মঞ্চায়ন। ছোটবেলা থেকে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চোখের জলে গেল বছর আফগান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়। পরদিনই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। তামিম আবারও ফেরার ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে, তবে রেখে দিলেন নানা যদি কিন্তু। তারপর ফিটনেস ইস্যুতে জায়গা পেলেন না বিশ্বকাপ বহরে। এসব ক্রিকেটের দেশে ভক্তদের জানা গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে দলে ফিরতে বেশ কিছু শর্ত দিয়েছেন তামিম ইকবাল খান। শোনা গেছে কোচ হিসেবে হাথুরু থাকলে তিনি নাকি আর ফিরবেন না। দেশের হয়ে খেলতে একজন ক্রিকেটার শর্ত জুড়ে দেবেন, এমন খবরে বিস্ময়ে চক্ষু চড়ক গাছ হয়েছিল সবার।
তবু সোনার ডিম পাড়া হাঁস। ওপেনিংয়ে এখনো অনেকেরই পছন্দ তামিম। তাই তো খান সাহেবকে ফেরাতে নানা সময় বিসিবি নিয়েছিল নানা উদ্যোগ। মাঝে বোর্ড সভাপতির দায়িত্ব দিয়েছিলেন দুই পরিচালক, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজকে। দুজনের সঙ্গে বৈঠক হয়েছে তামিমের, এসব খবরও পুরনো। তবে নতুন খবর দিলেন নাজমুল হাসান পাপন। জানান আসছে বছরে নাকি জাতীয় দলে ফিরতে পারেন তামিম। এবার অপেক্ষায় বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকের। এটা যে বোর্ডের উপরেই সব নির্ভর করছে তা না, এটা তার উপরও তো সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। আমার যতটুকু লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে, আমার সাথে এখন বসবেন। আমি যেটা শুনেছি, মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। তবে বিপিএল এ নিয়মিত ব্যাট হাসলেও চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তামিমের পারফরমেন্স গড়পড়তা। তার চাইতেও বড় কথা আগামী বছরের ফেব্রুয়ারিতে বসার কথা ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। টি-20কে আগেই গুড বাই বলা তামিম আদৌ কোন ফরম্যাটে ফিরবেন, আর বাস্তবতা মেনে ওয়ানডে দলে তার জায়গা হবে তো, এমন প্রশ্ন কিন্তু রয়েই যায়। মাহবুব রিমন, সময় সংবাদ। ভারতের বিপক্ষে বাজে হারে হতাশ মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা। গেল বছর টি-20 সিরিজের তিক্ত হার থেকে শিক্ষা নিয়ে প্রথম ম্যাচেই ভারতকে উচিত জবাব দেবে নিগার সুলতানা জ্যোতির দল, এমন প্রত্যাশা নিয়ে মাঠে এসে হতাশ হতে হয় তাদের। ব্যাটিং ব্যর্থতা ও বাজে ফিল্ডিংয়ে ক্ষুব্ধ সমর্থকরা। পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে বলে দল, এরকম আশা তাদের। হিসাব করে খেলে না, এই যে লাস্টে যে খেলাটা খেললো, লাস্টে যে যত রান দরকার, ঠিক আছে না, তারা যে মানে রিল্যাক্সে ঘুমায় লাগে ব্যাট করছে। টি-20 ম্যাচ আর উত্তেজনার দরকার আরো। টার্গেটটা একটু বেশি হয়ে গেছিল, কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তো এত স্ট্রং না, এই জন্য। আর যদি আর একটু প্রথমে উইকেটগুলো পড়তো না, তাইলে চেস করতে পারতো আর কি। এই পারফর্ম নিয়ে ওয়ার্ল্ড কাপ টি-20 খেলা সম্ভব না। আরো ভালো করতে হবে, আরো শক্তিশালী হইতে হবে। একদম দুর্বল তারা, শর্ট খেলে সবগুলো খালি ক্যাচ হয়, বাউন্ডারি চেঞ্জই করতে পারে না। ব্যাটিংটা একটু ইমপ্রুভ করতে হবে, অনেক ইমপ্রুভ করতে হবে। ওদের যে শক্তিই নেই বলতে গেলে। খুবই খারাপ, ব্যাটিংও ভালো না, বোলিংও ভালো হয়েছে না। এনার্জি লাগবে, আসতে মারলে হইতো না, এনার্জি লাগবো, জোরে জোরে ছক্কা মারা লাগবো, কাট করলে হইতো না। এনার্জি দিয়া ছক্কা মারলে তারা জিততে পারবো। মারতে পারি না ঠিক মতো, মানে বলটা হয়তো ঠিকভাবে করতে পারি না, বা আমাদের বাউন্ডারি কম হয় সবচেয়ে, এর জন্য আমাদের রানটা এত বেশি হয় না। নারীদের টি-20 বিশ্বকাপের উদ্বোধনীতে সবাইকে চমকে দিতে চায় স্বাগতিক বাংলাদেশ। হাতে মাস চারেকের মতো সময় থাকলেও এ নিয়ে এখনই পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবির নারী উইং। উদ্বোধনীর সম্ভাব্য ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। তাই তো সে অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হবে সিলেটের ইতিহাস আর ঐতিহ্যকে। এদিকে বিশ্বকাপ সামনে রেখে ভারত সিরিজ শেষেই শুরু হবে টাইগ্রিসদের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। সিলেট থেকে দিগেন সিংহের পাঠানো ছবিতে রিপোর্ট। ঐতিহ্যের শহর, মসজিদের শহর, দুটি পাতা একটি কুড়ি শহর, পূর্ণভূমি সিলেট। সাম্প্রতিক সময় সিলেটের গায়ে লেপ্টে আছে আরও একটি তকমা, সিলেট ক্রিকেটেরও শহর। এক দশক বাদে আবারও নারী টি-20 বিশ্বকাপের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে ঢাকা আর সিলেটে। চলতি বছরের 26 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 10 দলের এই টুর্নামেন্টের এখনো বাকি 4 মাস। তবে ইতোমধ্যে শুরু হয়ে গেছে তোড়জোড়। আগ্রহের কেন্দ্রে কেমন হবে উদ্বোধনী। জানা গেছে সেরেই বাংলায় নয়, নারী বিশ্বকাপের উদ্বোধনী হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তাই তো উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হবে এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্যকে। স্থানীয়দের টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত করতে নেওয়া হবে নানা পদক্ষেপ। অবশ্যই আইসিসির যে পরিকল্পনা আছে তার সঙ্গে আমরা আমাদের স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস এবং আমাদের যে পর্যটনের যে সুযোগটা সিলেটে রয়েছে, এই বিষয়গুলোকে আমরা যাতে একই জায়গায় নিয়ে আসতে পারি, আমাদের সেই প্রয়াসটা থাকবে। অর্থাৎ বাংলাদেশকে, সিলেটকে বহির্বিশ্বে কিভাবে তুলে ধরা যায়, আমরা সেই কাজটা করার চেষ্টা করব। লাক্কাতুরায় ভারতের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ শেষেই বিশ্বকাপের জন্য বিশেষ ক্যাম্প শুরু করবেন টাইগ্রিসরা। আগামী মাস থেকেই আমরা ক্যাম্পগুলো ছোট ছোট আকারে আমরা শুরু করব। এদিকে চলতি বছর নয়, আগামী বছরের শুরুতে কমপক্ষে 4 দল নিয়ে নারী বিপিএল আয়োজনে ইতোমধ্যে প্রাথমিক পরিকল্পনা সম্পন্ন করেছে বিসিবির নারী উইং।
বছর দুয়েক ধরেই নারী বিপিএল নিয়ে আমরা কাজ করছি, আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আগামী বছরের শুরুতেই আমরা নারী বিপিএল হয়তো আমরা 4টি দল নিয়ে করব, এই ধরনের আমাদের একটি পরিকল্পনা রয়েছে। 26 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নারী বিশ্বকাপের নবম আসরের পর্দা নামবে 21 অক্টোবর। শেরেই বাংলা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি খেলা হবে সিলেটের আউটার মাঠেও। মাহবুব রিমন, সময় সংবাদ। আবারও ছেলেদের ক্রিকেট 5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দল। রোববার রাতে ঢাকা হয়ে ম্যাচ ভেন্যুতে পা রাখে সিকান্দার রাজার নেতৃত্বাধীন 15 সদস্যের দল। টি-20 বিশ্বকাপে জায়গা না পেলেও দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের বিপক্ষে খেলতে পূর্ণ শক্তির দল পাঠিয়েছে জিম্বাবুয়ে। চট্টগ্রামে আগামী 3, 5 ও 7 তারিখে সিরিজের প্রথম 3 টি-20 খেলবে পূর্ব আফ্রিকার দেশটি। দীর্ঘ 4 বছর পর বাংলাদেশে এলো জিম্বাবুয়ে। এর আগে 2020 সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছিল দলটি। সেবার 2 ম্যাচ টি-20 সিরিজের দুটিতেই বড় ব্যবধানে হারে অতিথিরা। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা নিজেদের সবশেষ টি-20 সিরিজে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে সে প্রতিশোধ নেয়ার সুযোগ নাজমুল হোসেন শান্তর দলের। পাকিস্তানের নতুন কোচের দায়িত্ব পেলেন গ্যারি কার্স্টেন ও জেসন গিলেস্পি। আগামী 2 বছরের জন্য সাদা বলের ক্রিকেটে হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে কার্স্টেনকে, আর লাল বলের ফরম্যাটের কোচ হলেন গিলেস্পি। আজ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি। এই 2 বিদেশি কোচের পাশাপাশি সব ফরম্যাটে সহকারী কোচ হিসেবে রাখা হয়েছে আজহার মেহমুদকে। বেশ কিছুদিন ধরে পাকিস্তান ক্রিকেটে আলোচনার বিষয় দলটির নতুন কোচ নিয়োগ। মেন ইন গ্রিনদের নতুন কোচ কে হবেন তা মোটামুটিভাবে নিশ্চিতই ছিল, তবে আনুষ্ঠানিকভাবে এবার বাবর আজমদের নতুন কোচের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে দুজনকে নিয়েছিল গুঞ্জন তাদেরকে নিয়োগ দিয়েছে পিসিবি। সাদা বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কার্স্টেন। এই প্রোটিয়ার হাত ধরেই 2021 আইসিসি বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার আরও একটি নতুন চ্যালেঞ্জ সাবেক তারকা ওপেনারের সামনে। 49 বছর বয়সী গিলেস্পির কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ইউসিবির লেভেল 4 পর্যায়ের কোর্স করা সাবেক এই পেসার ইয়র্কশায়ারকে 2টি কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন। এছাড়াও অ্যাডিলাইড স্ট্রাইকার্স, সাসেক্স, সাউথ অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনির কোচের দায়িত্ব পালন করেছেন। 402টি আন্তর্জাতিক উইকেটের মালিক বিশ্বকাপ জয়ী সাবেক পেসার। একই সঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে নিয়োগ দেওয়া হয়েছে টেস্ট ফরম্যাটের কোচ হিসেবে। এদিকে সব ফরম্যাটে 2 বিদেশি কোচের জন্য সহকারী কোচ হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদকে, যিনি বর্তমানে দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন। আগামী 2 বছরের জন্য 3 জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি। কেন বিদেশি কোচ নিয়োগ দেওয়া হয়েছে এমন প্রশ্ন উঠলে এর কারণও জানান পিসিবি চেয়ারম্যান। জাতীয় দলের জন্য সবসময় শীর্ষ পর্যায়ের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায় পিসিবি। ক্রিকেট বোর্ডের কাজ অর্থ জমা করা নয়, ক্রিকেটের উন্নয়নে আমরা অর্থ কাজে লাগাতে চাই। আমার বিশ্বাস 2 কোচের অভিজ্ঞতায় আমাদের ক্রিকেট দল আরও সমৃদ্ধ হবে। পাকিস্তান জাতীয় দলের পাশাপাশি মেয়েদের জন্য নতুন কোচ নিয়ে আসার কথা জানান পিসিবি বস। এদিকে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত গ্যারি কার্স্টেন। সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলের দায়িত্ব পালন করা সম্মানের। এই সুযোগের জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। সীমিত ওভারের ক্রিকেটে দলে ইতিবাচক অবদানের লক্ষ্য আমার। বর্তমানে গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন গ্যারি কার্স্টেন। আইপিএল শেষ হলেই পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে ফুটবল। সমালোচনার পর একদিনের ব্যবধানেই সিদ্ধান্ত পরিবর্তন বাফুফের। বিতর্কের অবসান ঘটিয়ে ফ্লাডলাইটের আলোতে মাঠে গড়ালো নারী লীগের ম্যাচ। লীগের দ্বিতীয় দিনের 2টি ম্যাচই মাঠে গড়ায় ফ্লাডলাইটে। তীব্র তাপ প্রবাহ এড়াতে বাফুফের এমন সিদ্ধান্তে স্বস্তি ফুটবলারদের, যার ফলে লীগের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলেও মত তাদের। আর সন্ধ্যায় ম্যাচ হওয়ায় ইনজুরির ঝুঁকি কমা সহ বাড়তি সুবিধা পাওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নানা বিতর্ক আর অব্যবস্থাপনা নিয়ে মাঠে গড়ানো নারী ফুটবল লিগে স্বস্তির সুবাতাস। তীব্র তাপপ্রবাহে যখন নাকাল সবাই, এর মধ্যে মাঠে গড়ায় লিগ। তবে কাঠফাটা রোদে নাজেহাল অবস্থার কথা ভেবে পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দিনের প্রখর তাপে নয়, বিকেলে মাঠে গড়াবে মেয়েদের খেলা। যেমন কথা তেমনই কাজ। মাত্র একদিনের ব্যবধানে পাল্টে গেছে লিগের চিত্র। লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফরাশগঞ্জ এসসি ও উত্তরা এফসি। 2 দলের ম্যাচে প্রথমার্ধেই 2-0 এগিয়ে যায় ফরাশগঞ্জ। দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে ফ্লাডলাইট। দিনের আলোর মতোই স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন ফুটবলাররা। তবে ম্যাচ জুড়ে প্রতিরোধ গড়তে না পারা উত্তরা শেষে আরও 1 গোল হজম করে মাঠ ছাড়ে।
হার কিংবা জয়ে নয়, তীব্র তাপপ্রবাহে বিকেলে ম্যাচ হওয়াই ফুটবলারদের কাছে বড় স্বস্তির কারণ। এমন সিদ্ধান্তে ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন তারা। রোদ্রের মধ্যে গেম খেলে আমাদের অনেক দমের প্রবলেম হয়তো বা কাপ মাসেল ক্রাম করতো, তো এই গেমে কারোরই এটা হয় না, এটা আমাদের জন্য অনেক সুযোগ ছিল আর কি। একটার দিক যেগুলো ম্যাচ ছিল সেগুলো তো রাত 7:30 ম্যাচ দিচ্ছে, তো অনেক ভালো হয়েছে। সেটা প্লেয়ারদের জন্য, প্রত্যেকটা প্লেয়ারের জন্য সুবিধাজনক হয়েছে। আমাদের জন্য হচ্ছে বিকালবেলা খেলা দিয়েছে, এটা আমরা অনেক খুশি, আর আমাদের পারফরমেন্সও এর জন্য একটু ভালো আপ হয়েছে। হিট ওয়েভ চলতেছে পুরো বাংলাদেশে, সো প্রথম ম্যাচ যদি না হয়তো গরমে, তাহলে হয়তো স্যারও এই সিচুয়েশনটা বুঝতো না। সো এই সুবিধাটা করায় মেয়েদের জন্য অনেক ভালো হয়েছে। এদিকে একই দিন আরেক ম্যাচে মাঠে নামে ঢাকা রেঞ্জার্স ও সিরাজগঞ্জ স্মৃতি সংসদ, যে দলের হয়ে খেলছেন অনূর্ধ্ব 19 ও 16 এর বেশ কয়েকজন ফুটবলার। ফ্লাডলাইটে ম্যাচ যেন বাড়তি সুবিধার ফুটবলারদের জন্য, আর ফেডারেশনের এমন উদ্যোগে ইনজুরির ঝুঁকি কমবে বলে মত কোচ ও সংশ্লিষ্টদের। অলরেডি ম্যাচের মধ্যে আমাদের হচ্ছে 3-4 জন প্লেয়ার তাদের হচ্ছে কাপ মাসেল পুল করছিল, তারা ডিহাইড্রেট হয়ে যাচ্ছিল বিকজ অফ ওয়েদার। তো সময়টা চেঞ্জ করাতে এটা আমাদের জন্য খুবই উপকার হয়েছে। রাত্রে দেওয়াতে আমাদের জন্য ব্যাটার হয়েছে, এর জন্য আমরা মনে করি আমরা এই জন্য জিততে পারছি 3 গোলে, আমরা একটা টিমে ভালো রেজাল্ট করছি। ফ্লাড লাইটে খেলা দেওয়াতে দুটা টিমই আপনার 90 মিনিট আপনার ভালো খেলেছে ওভারঅল। সকাল বিকেল ম্যাচ নিয়ে বিতর্ক ছিল লিগের শুরু থেকেই, তবে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝার ভয় থাকলেও এমন উদ্যোগে প্রশংসায় ভাসছে বাফুফে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ষষ্ঠ হামিদুর রহমান ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি শুটিং ক্লাব, আর দ্বিতীয় হয়েছে রাজধানী শুটিং ক্লাব। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান। এবারের প্রতিযোগিতায় দেশের 26টি রাইফেল ও শুটিং ক্লাবের মোট 131 জন অ্যাথলিট অংশগ্রহণ করেছেন। ওই প্রতিযোগিতা থেকে তরুণ শুটার বেছে নিয়ে ক্যাম্প করতে চায় ফেডারেশন। আশা করি যে আমরা অতি শীঘ্রই একটা জুনিয়র ক্যাম্প শুরু করতে পারবো। এই জুনিয়র ক্যাম্পের মাধ্যমে আমরা বললাম অ্যাথলেট তৈরি করতে পারবো, কারণ এই ষষ্ঠ হামিদুর রহমান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে যেটা দেখলাম যে আন্ডার 16 প্রচুর পরিমাণে ছেলে মেয়ে এসেছে। শুটিংয়ে পথ চলাটা একেবারেই সহজ ছিল না ষষ্ঠ হামিদুর রহমান জাতীয় ইয়ুথ চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক জয়ী তুকান খানের। পিরোজপুরের রাইফেল ক্লাবের স্বল্প অবকাঠামোর মাঝেই নিজেকে তৈরি করেছেন তরুণ এই শুটার। জাতীয় পর্যায়ে 2টি স্বর্ণপদক পাওয়া তুকান স্বপ্ন দেখেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। এদিকে পিরোজপুর শুটিং ক্লাবের অবকাঠামো উন্নয়নে সাহায্য করার কথা জানিয়েছেন শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। ষষ্ঠ হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপে যেখানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও রাজধানী শুটিং ক্লাবের অ্যাথলিটদের সাফল্যের ছড়াছড়ি, সেখানে ব্যতিক্রম পিরোজপুর রাইফেল ক্লাবের তুকান খান। ছেলেদের অনূর্ধ্ব 18.177 এয়ার রাইফেলে বিকেএসপির শেখ মুশফিকুর রহমান ও গুলশান শুটিং ক্লাবের মুত্তাকি বর্ণকে পিছনে ফেলে স্বর্ণপদক জিতেছেন তরুণ এই শুটার। এখন পর্যন্ত 3টি জাতীয় ইভেন্টে অংশ নিয়ে 2টিতে স্বর্ণপদক জিতেছেন তুকান। গেল বছর শেখ রাসেল যুব শুটিংয়ে গোল্ড মেডেল আছে তার। কঠোর পরিশ্রম ও অনুশীলন সাফল্যের মূল মন্ত্র বলছেন এই শুটার। ঈদের দিনেও অনুশীলনে ছাড় দেননি তরুণ এই শুটার। আমাদের ক্লাবে রেগুলার প্র্যাকটিস হয়, বছরে আপনার কোনো বন্ধ নাই। ঈদের দিন সেটাও আঙ্কেলে আমাদের খোলা থাকে, আর আমাদের ক্লাবের সবসময় রেগুলার প্র্যাকটিস হয়। আপনার অনেক আমাদের ক্লাবে এয়ার গান বেশি, ওপেন সাইড, সেটাই আমাদের প্রত্যেকবার আপনার গোল্ড একটা থাকেই। শুটিং নিয়ে এরই মধ্যে বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন তুকান, তবে সেখানেও আছে প্রতিবন্ধকতা। যে ক্লাব থেকে তুকান উঠে এসেছেন সেই পিরোজপুর রাইফেল ক্লাবে নেই পর্যাপ্ত অবকাঠামো, আর পুরো ক্লাবে মাত্র 1টি এয়ার রাইফেল থাকায় তা দিয়ে অনুশীলনের সুযোগ কম মিলে তার। আমাদের ক্লাবে অতটা ম্যাচ পিস্তল নেই, ওইটা যদি থাকে ফেডারেশন যদি আমাদের সাহায্য করে, আমার মতো অনেক শুটারই আছে আমাদের ক্লাবে, অনেক ভালো ভালো শুটার আছে, তারা এইসব জিনিসের জন্য করতে পারে না। তাই আমাদের যদি এইসব সহযোগিতা করে আমরা সাফল্য অর্জন করতে পারবো। পিরোজপুর রাইফেল ক্লাবের অবকাঠামো উন্নয়নে ক্লাব সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। শুটিং ফেডারেশন থেকে পিরোজপুর রাইফেল ক্লাবকে সাহায্য করারও আশ্বাস দিয়েছেন মহাসচিব। পিরোজপুর রাইফেল ক্লাবের নিজস্ব নামে যেহেতু কোনো জমি নাই, এজন্য আমরা অবকাঠামো তৈরিও করে দিতে পারছি না। কাজে আমি একটা রিকোয়েস্ট রাখবো যে পিরোজপুর রাইফেল ক্লাবের জন্য একটা জমি দেওয়া হোক, এটা ওখানকার ডিসি সাহেব এটা করবেন,
যে পিরোজপুর রাইফেল ক্লাবটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুক, এই ডিসি মহোদয় করতে হবে, কারণ সে ওই ক্লাবের সভাপতি। জাতীয় পর্যায়ে 2টি স্বর্ণ পদক পাওয়া তুকান স্বপ্ন দেখেন একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। বাকি শাকিলদের মতো লাল সবুজের জন্য পদক ছিনিয়ে আনতে চান আন্তর্জাতিক অঙ্গন থেকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সমাবেশ করছেন বাফেলো প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে সবশেষ খবর জানতে বাফেলোতে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি, সরাসরি যুক্ত তার সঙ্গে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক শহরের বাইরে সবচেয়ে বড় বাংলাদেশি অধ্যুষিত যে এলাকা, এখানে বলা হয়ে থাকে এই বাফেলো সিটিতে, নায়াগ্রা ফলস খ্যাত বাফেলো সিটিতে গতকালকে যে ঘটনাটি ঘটে গেছে সেটি একটি মর্মান্তিক ঘটনা। এখানে 2 জন বাংলাদেশি, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের একজনের নাম আবু সালে মোহাম্মদ ইউসুফ এবং অন্যজনের নাম বাবুল মিয়া। তাদের একজনের বাড়ি সিলেট এবং একজনের বাড়ি কুমিল্লা। এই ঘটনায় এই মুহূর্তে বাফেলো মুসলিম সেন্টারের সামনে হাজারো মানুষ এসে জড়ো হয়েছেন। তাদের একটি দাবি, এই ঘটনার দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি। আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু বলবেন যে এই আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে, আমরা বাঙালিরা আমরা যখন এই সিটিতে আসছি, এই বাফেলোকে গড়ার পিছনে আমাদের বাঙালিদের অসংখ্য পরিশ্রম, অসংখ্য ইনভেস্ট ছিল। আমরা এই সিটিতে আসছি শান্তির জন্য, আমাদের কোনো ভাইকে, কোনো বোনকে, কাউকে হারানোর জন্য না, লস করতে না। আমাদের জীবিত 2টা প্রাণ আমরা লুজ করেছি। সিটি অফিসিয়াল থেকে আমাদের সবার কাছে আমাদের এতটুকু দাবি যে আমরা এখানে নিরাপদে যেন থাকতে পারি, এবং যে জীবনগুলো আমরা, তরতাজা প্রাণগুলো আমরা হারাইছি, এটার জন্য আমরা সঠিক বিচার চাই। আমরা অতি অল্প সময়ের মধ্যে যেই যিনি মেরেছে তাকে আমরা অ্যারেস্ট করে বিচারের আওতায় আনতে চাই। অনেক ধন্যবাদ। এই যে বাফেলো মুসলিম সেন্টারে জোহরের নামাজের পরে এখানকার সমাবেশ হয়েছে, প্রতিবাদ সমাবেশ। সেই সমাবেশে স্থানীয় যে মেয়র বাফেলো সিটির, সেই মেয়র এসেছিলেন এবং এই শহরের যে পুলিশ কমিশনার, সেই পুলিশ কমিশনার এসেছিলেন। কিন্তু জনতার তোপের মুখে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হন। প্রতিটি মানুষ তাদের কাছে বলছে, কারণ এই শহর এখন নিয়ন্ত্রণ করে বাংলাদেশিরা। 60 থেকে 70 হাজার বাংলাদেশি শুধু নিউ ইয়র্কের বাইরে সবচেয়ে বড় বাংলাদেশি অধ্যুষিত এলাকা, এবং সেখানে বাংলাদেশিরা বসবাস করে। এই যে এত বড় বাংলাদেশি অধ্যুষিত এলাকা, সেই এলাকায় নিজের কমিউনিটির 2 জন মানুষকে গুলি করে হত্যা করার ঘটনা কোনোভাবেই এইখানকার বাংলাদেশি প্রবাসী বাফেলোর বাসিন্দারা তারা মেনে নিতে পারছেন না। তারা ক্ষুব্ধ, তারা ব্যথিত, তারা শোকের ছায়া নেমে এসেছে পুরো এই অঞ্চল জুড়ে। সেই সঙ্গে এইভাবে এর আগেও কয়েকদিন আগেও গুলির ঘটনা ঘটেছিল এবং সেখানেও একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন বলে আমরা খবর পেয়েছি, কিন্তু সেই ঘটনাটিও ধামাচাপা পড়ে গেছে। অর্থাৎ দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘদিনের এই শহরের যে অব্যবস্থাপনা, এই শহরের যে আইন শৃঙ্খলার ব্যবস্থার অবনতি, সেই ক্ষোভটিই কিন্তু এখন জানাচ্ছেন এখানকার স্থানীয় প্রবাসীরা। এখানে হাজার হাজার মানুষ এসে সমবেত হয়েছেন এবং সেই তোপের মুখে এই শহরের যে মেয়র এবং পুলিশ কমিশনার, তারা বক্তব্য দেওয়ার মাঝপথে তারা কিন্তু তোপের মুখে পড়েছেন এবং তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। এই শহরে যে 2 জন ব্যক্তি, আপনি জানেন যে সময় সংবাদ বাংলাদেশের একমাত্র টেলিভিশন চ্যানেল যেটি এই সংবাদটি প্রথম ব্রেক করেছিল, এবং তার মাধ্যমেই শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ এই খবরটি প্রথম জেনেছে। এরপরে নিউ ইয়র্ক শহর থেকে আমরা ছুটে এসেছি বাফেলোতে। নিউ ইয়র্ক শহর থেকে বাফেলোর দূরত্ব প্রায় 650 কিলোমিটার, যেখানে সড়ক পথে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে এই শহরে এসে পৌঁছাতে। আমি দেখতে পাচ্ছেন আমার সামনে, আমার পিছনে অনেক মানুষ, এদিকেও প্রচুর মানুষ জড়ো হয়ে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগানে এখন মুখরিত হয়ে উঠেছে চারপাশ। এখন পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত বলতে পারছে না এই ঘটনা কেন ঘটেছে। কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার একটি বক্তব্য দিয়েছেন,
তিনি শুধু এতটুকু বলেছেন যে এখন থেকে 1.5 ঘন্টা আগে তারা কিছু এই ঘটনার তদন্তের কিছু অগ্রগতি পেয়েছেন। সেই অগ্রগতিগুলো কি সেটি কিন্তু তারা বলতে পারছেন না। তারা বলেছেন যে স্থানীয় যে ভিডিও ফুটেজ এবং ছবি সেইগুলো তারা সংগ্রহ করেছেন, তারা জোর তদন্ত চালিয়ে যাচ্ছেন। কিন্তু 24 ঘন্টার মধ্যেও এই ঘটনার কারণ এবং সেই সঙ্গে এই ঘটনার যে দায়ী ব্যক্তি তাকে ধরা তো দূরের কথা, তাকে শনাক্ত করাও সম্ভব হয়নি। এই জন্য কিন্তু সবাই এখন ক্ষুব্ধ। এই ছিল আমার কাছে বাফেলো মুসলিম সেন্টারের সামনে থেকে হাজারো বাংলাদেশি প্রবাসী যে প্রতিবাদ সমাবেশ করছে তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বাফেলো, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চমক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20 ম্যাচের দল ঘোষণা বিসিবির। 1.5 বছর পর ফিরলেন সাইফুদ্দিন, নেই সাকিব মোস্তাফিজ। সিরিজ খেলতে বাংলাদেশে আফ্রিকার দেশটি। একদিন পরেই বক্তব্য পাল্টালেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। অনভিজ্ঞতার জন্যই জেসির অধীনে খেলতে আপত্তি জানায় 2 ক্লাব, অস্বীকার কর্মকর্তাদের। এবং বিতর্কের পর নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন বাফুফের। ফ্লাডলাইটের আলোয় মাঠে গড়ালো নারী ফুটবল লীগ। তীব্র দাবদাহের মাঝে এমন সিদ্ধান্তে স্বস্তি ফুটবলারদের। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন।